প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর আরফিন সুলতানা এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যারা আছেন আজকে স্টুডিওতে তাদের পরিচয়টা জানিয়ে তারপর আমরা আলোচনাটা শুরু করব। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, যিনি প্রাক্তন পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট ঢাকাতে আছেন, এবং আমাদের সাথে আছেন ডক্টর সালাউদ্দিন মাহমুদ, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সো পিডিয়াট্রিশিয়ান এবং নেফ্রোলজিস্ট দুজনেই আছেন আমাদের সাথে। তাদের কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে সেটা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আশা করি ভালো আছেন এবং ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। জি স্যার, একটু আপনার বিশেষায়িত বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু ছোট করে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি। যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এটাতে মৃত্যুর হারও দেখতে পাচ্ছি আমরা, সো এই বিষয়টা নিয়ে আপনি আমাদের দর্শকদের সচেতন করার জন্য কিছু বলতে চান কিনা? ডেঙ্গু প্রতি বছরই আমাদের 3টা পিক বিভিন্ন সময় হয়। আমরা সবসময় কিন্তু এই ডেঙ্গুর সম্বন্ধে কথা বলি যে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হলে ডেঙ্গুর যেভাবে ছড়ায় সেটার উপরে আমাদের আলোচনা করতে হবে এবং সেটার উপরে আমাদের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। এবারও হ্যাঁ, আমার মনে হয় পরশুদিন 3 জন না 4 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের সবসময় কিন্তু প্রতিরোধের উপরে, মানে কিভাবে এটাকে না হয় সেটা করতে হবে। এটা যেভাবে ছড়ায় আমরা জানি, মশার মাধ্যমে, পানির যে সেটা সরকারও চেষ্টা করে। ইন্ডিভিজুয়াল আমি যদি আমার পরিবেশটা ঠিক রাখি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং জলাবদ্ধতা যাতে না হয় থাকে, তাহলে কিন্তু এটা ছড়াবে না। এটা কিন্তু পরিবেশটা আমার করতে হবে, সরকার ওভারঅল পরিবেশটা দেখবেন। তা আমার মনে হয় যে প্রতি বছরই এটা একটা পিক টাইম আছে, সেই টাইমটা আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত। কারণ এবং জ্বর হলে সেটার একটা সঠিক চিকিৎসা, কারণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমরা জ্বর হলে কিন্তু ডেঙ্গুটা মাথায় রাখি না, সেটাও সিজনাল পয়েন্ট যখন সিজনে আসে তখন রাখতে হবে এবং সঠিকভাবে চিকিৎসা করলে এর কমপ্লিকেশন, যেটা ধরেন কিডনিতেও তো এফেক্ট হতে পারে, কমপ্লিকেশনটা কম হবে এবং যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি চিকিৎসাটা সঠিক হবে। উনি তো শিশুদের বিশেষজ্ঞ হতে এই প্রশ্নটা জানতে চাই, কিডনিতে কি এফেক্ট পড়ছে সেটা আপনার কাছে জানবো। তার আগে ডক্টর সালাউদ্দিন, আপনার কাছে আসলে সেম প্রশ্নটাই করতে চাই। ডেঙ্গুর ইফেক্টটা বাচ্চাদের ক্ষেত্রে আসলে আপনারা কিরকম দেখতে পাচ্ছেন? আমরা যদি বর্তমান স্ট্যাটিস্টিক্স দেখি, গতকাল পর্যন্ত প্রায় 35,000 রোগী এই বছর ডেঙ্গুতে আক্রান্ত, বড় বড় বাচ্চা সব মিলিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে আমি যদি ঢাকা শিশু হাসপাতালের স্ট্যাটিস্টিক্সটা আপনাকে দেই, গতকাল পর্যন্ত 287 জন রোগী এবছর ডেঙ্গুতে ভর্তি হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছে। 42 জন বাচ্চার আইসিইউতে যাওয়ার প্রয়োজন হয়েছিল, আর মাত্র 5 জন বাচ্চা মৃত্যুবরণ করেছে। তো ডেথ রেট যে খুব বেশি তা নয়, তবে অনাকাঙ্ক্ষিত। তো যে রোগটা আসলে আমরা প্রতিরোধ করতে পারি, যে রোগটা সম্বন্ধে একটু জানলে আমরা কখন হাসপাতালে যেতে হবে, কখন আমাকে বাসায় থাকতে হবে, কখন আমাকে নিকটতম শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে, এই জিনিসগুলো যদি বাবা মারা ঠিকমতো জানেন তাহলে কিন্তু এইটা প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধের ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি যে ভ্যাকসিন হলেই তো প্রতিরোধ করা যায়। যেহেতু ডেঙ্গুর ব্যাপারে ভ্যাকসিন ওয়েল এস্টাবলিশ না, এখনো পর্যন্ত আমাদের পাওয়া যাচ্ছে না। মানে যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে সবাই যেরকম জানে যে একটা ভ্যাকসিন ব্যবস্থা আছে, কাজে এখানে প্রতিরোধ ব্যবস্থাটাই আসল। আর সেই প্রতিরোধ ব্যবস্থাটা কিন্তু চিকিৎসক রোগীর আগেই হচ্ছে। আমাদের সমাজে প্রতিরোধ ব্যবস্থাটাকে দুভাবে করতে পারি, একটা হচ্ছে সামাজিকভাবে, আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে। সামাজিকভাবে হচ্ছে যেখানে জলাবদ্ধতা হয়েছে বা জঙ্গল হয়ে যাচ্ছে, আমরা জানি পরিষ্কার পানিতে ডেঙ্গুটা বেশি যান, ওই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার করে ফেলতে পারি সামাজিকভাবে। আর ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই বাগান করতে পছন্দ করি, আমাদের টব থাকে, ফুলের টব থাকে, ওখানে এখন বৃষ্টি হচ্ছে সারাদিন, পানি জমা থাকে, ওখানে পরিষ্কার পানি ওখানে জমা থাকে, সেখান থেকেও কিন্তু ডেঙ্গুর এই যে ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হয়ে ক্লিন রাখেন জায়গাটা। জি, আর যেহেতু জ্বরটা আসলে খুবই কমন একটা বিষয়, আর সিজনাল টাইমে জ্বরের অনেক কারণই থাকে, সো ডেঙ্গুর বিষয়ে এখন আমরা যেটা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে পাই, অনেক ক্ষেত্রে উপসর্গে কিছু ভিন্নতা দেখা যাচ্ছে। বা আগে যেরকম আমরা জানতাম যে দিনের বেলা মশার কামড় হচ্ছে, এখন কিন্তু যে কোনো সময় মশার কামড় এটা হচ্ছে। কিছু কিছু তথ্যের পার্থক্য আছে। এই ধরনের কিছু তথ্য আমাদের দর্শকদের জানাতে চান কিনা? আপনি ঠিকই বলেছেন, 2022 সাল পর্যন্ত আমরা কিন্তু ডেন
ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4 4টা সেরোটাইপ আছে। আমরা ডেন 2 পর্যন্ত দিয়ে আক্রান্ত হচ্ছিলাম। 22 সালের পর থেকে 23-24 এসে ডেন 2, ডেন 3 দুটো দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি। কাজেই সিমটমে তো কিছু তারতম্য আসবেই, এবং আমরা চিকিৎসকরাও আসলে মাঝে মাঝেই হিমশিম খেয়ে যাই। এক একটা এক এক রকম চরিত্রগত প্রকাশ থাকে। যেমন ধরেন যে কেউ 2 দিন জ্বর, তারপরে আমরা সাধারণত জানি যে কোনো জ্বর হলে, টাইফয়েড জ্বর বা যে কোনো জ্বর হলে, জ্বর ভালো হয়ে গেলে আমরা একটু হাফ ছেড়ে বাঁচি যে না বাচ্চাটা ভালো হয়ে গেল। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত। যখনই জ্বরটা ভালো হয়ে যাবে, সেটা 2 দিনে হতে পারে, 4 দিনে হতে পারে। আমরা জানি নর্মাল ভাইরাস জ্বর 3-4 দিন 5 দিন থাকে, তারপরের 48 ঘন্টা এটা খুবই ক্রুশিয়াল। এবং এটা যদি আমরা প্রচার করতে পারি সব ফ্যামিলিতে যে জ্বর যখন ভালো হয়ে গেল, ওই সময়টাই যেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পানি খায়, বা আমরা জানি এই সময় পেশেন্ট ব্লাড প্রেশার কমে গিয়ে শকে চলে যায়, ওই সময়টাই ম্যানেজ করাটা খুব জরুরি। এই জন্য অনেকেই দেখেছি জ্বর ভালো হলেই খুশি, না যাক বাচ্চার জ্বরটা ভালো হয়ে গিয়েছে। ওই সময় হয়তো বাচ্চার প্রস্রাব হচ্ছে না, 1বার 2বার প্রস্রাব হচ্ছে, আগে হয়তো হতো 8 বার 9 বার 10 বার। তো তখন চিন্তা করতে হবে, তখন অবশ্যই আর দেরি করা যাবে না। আর এখন আমাদের কাছে তো আসলে বাচ্চারা আসছে টেস্ট করিয়েই আমাদের কাছে আসছে, মানে আমরা টেস্ট দেওয়া পর্যন্ত তার অপেক্ষা করছে না। এটা একটা ভালো যে ভাইরাস জ্বর হয়েছে। সাধারণত আমরা ক্লিনিক্যালি কিভাবে সাসপেক্ট করব? নর্মালি সিজনাল ঠান্ডা জ্বরে যেটা হবে যে ঠান্ডা কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়তে থাকবে, সাথে জ্বর থাকবে, গা ব্যথা থাকবে। তো এইটা নর্মালি সিজনাল ফ্লু আমরা বলে থাকি, এই বৃষ্টির সময় এটা হয়ে থাকে। কিন্তু সাথে ডেঙ্গুর সিজন চলছে, এটাকেও মাথায় রাখতে হবে। অনেক বাবা মাই এখন অনেক সচেতন, তারা দেখছি রিপোর্ট করিয়েই আমাদের কাছে আসছেন। এবং আমরা সাসপেক্ট করব যখন দেখব যে শুধু জ্বর, কোনো ঠান্ডা কাশি নেই, গা ব্যথা ওরকম কিছু নেই, শুধু জ্বর সাথে একটু গা ব্যথা, মাথা ব্যথা, বাচ্চারা সবসময় বলতে পারে না, তখন আমরা সাসপেক্ট করি সো দিস ইজ মেবি দিস ইজ ডেঙ্গু, অ্যাজ বিকজ টেস্ট ছাড়া তো এটা বোঝা আসলে অবশ্যই। এবং এই বিষয়ে যেটা আপনি বললেন অলরেডি, সাবধানতা থাকলে হয়তো আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হোক বা সেটাতে আরো যে অসুস্থতা বেড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা প্রিভেন্ট করতে পারবো। আর স্যার আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু ডেঙ্গুর প্রভাব তো আসলে আমরা জানি, যেহেতু ভাইরাল একটা ফিভার এবং এটা বিভিন্ন অর্গানকে ইনভলভ করছে, কিডনিতে আপনি বলছেন এটার প্রভাবের ব্যাপারে, এই বিষয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান? উনি যেটা বলতেছিলেন যে কমপ্লিকেশনের ভিতরে এই যে যখন ডেঙ্গু শক সিনড্রোম যেটা হলো, অর্থাৎ ফ্লুইডটা চলে যায়, তখন প্রেশার কমে যায়, এবং যখনই প্রেশার কমে যায়, পারফিউশন কমে যাবে, তখনই তো অ্যাকুইট রেনাল ফেলুর যেটা বলে, বা অ্যাকুইট কিডনি ইনজুরি সেটা হয়ে থাকে। এটা যাদের হয়, যাদের সিভিয়ার ফর্ম হয়, তাদেরই এরকম কমপ্লিকেশন খুব কমই হয়, কিন্তু এটা খুব সিভিয়ার ফর্ম, যেটা উনি বললেন যে জ্বর যাওয়ার পর এটা। তো ডেঙ্গু জ্বর এটা আরেকটা জিনিস হলো সিভিয়ার উইকনেস। ডেঙ্গু হওয়ার পরে অ্যাডাল্টের যেটা হলো বিশেষত সিভিয়ার উইকনেস থাকে এবং অনেক দিন থাকে। আরেকটা জিনিস হলো আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা উই আর ডিলিং উইথ ডেঙ্গু ফিভার, ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা কিন্তু সবসময়। কাজেই সিজনাল পয়েন্টে যখন ডেঙ্গু প্রভাব আসে, তখন আমাদের জানতে হবে যে কোনো ইনফেকশনের সাথে ডেঙ্গু ফিভারটা একটা ডায়াগনোসিস রাখতে হবে, এবং সেটা এক্সক্লুড করা ভালো। সেট করলেই এই কমপ্লিকেশন থেকে আমরা এবার সিভিয়ার কমপ্লিকেশনের ভিতরে তো অনেক কিছুই হয়, তবে আমাদের কিডনির অ্যাকুইট রেনাল ফেলুর এটা একটা বিশেষ কমপ্লিকেশন। এই জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। এবং উনি যেটা বললেন যে শক সিনড্রোম যেটা বলে ওইরকম সিভিয়ার, তখন আমাদের ওইটা মানে ডিহাইড্রেশন যাতে হয়ে না যায় সেটা যাতে আমরা খেয়াল করি। জি, আরেকটা বিষয় হচ্ছে স্যার, ডেঙ্গু হলেই রক্ত দেওয়ার জন্য অনেকেরই একটা মনের মধ্যে একটা প্রবণতা থাকে, যেহেতু প্লেটলেট কাউন্টটা কমে যায়। কিডনি রোগীদের অনেকেরই কিন্তু রক্ত শূন্যতা থাকে বা এরকম কাউন্টে কিছু পার্থক্য থাকে, এটা কিভাবে রেলেভেন্ট বা এটা নিয়ে আসলে দর্শকদের সচেতনতা কতটুকু ইম্পর্টেন্ট? কিডনির কোন স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। তো এনিমিয়াটা স্টেজ 2, 3 থেকে শুরু হয়, সিভিয়ার হয় স্টেজ 5, মানে যখন 70-80 বার কিডনি। ওইটা কিন্তু আমরা ধরতে পারি যে তার হিমোগ্লোবিনটা তো কম থাকে, আর হিমোগ্লোবিন কিডনির রোগীদের এমনি কমে যাবে, তখন আমরা তার হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমরা এমনি তো আয়রন ডিফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখতে হবে, প্লাস কিডনি ড্যামেজ হলে যে ইরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে না সেটা আমরা ইনজেকশন ফর্মে দিতে, এখন তো অরাল ফর্মে আসছে, অরাল ফর্মে আমরা কিন্তু স্টিমুলেট করে এই হিমোগ্লোবিন তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওনার হিমোগ্লোবিনটা কত, প্লেটলেট কাউন্ট কত, এবং তো ওনার রেনাল স্ট্যাটাসটা কত। এই 3টা কম্বিনেশন বলে আমরা ধরতে পারবো যে এটা প্লেটলেট কাউন্ট যদি কম থাকে তাহলে আমরা প্লেটলেট কাউন্ট, যদি এটা তো এখন 40,000 নিচে গেলে দেয়, এর আগে তো আর এখন বলে না যে প্লেটলেট ব্লাড ট্রান্সফিউশন দেওয়া। আরেকটা জিনিস হলো কিডনির যদি ড্যামেজ থাকে 4-5 থাকে, স্টেজ 4, 5, তখন কিন্তু ব্লাড দেওয়াটা একটা ঝুঁকিপূর্ণ। অনেকেই জানেন না, অনেকেই যারা নন নেফ্রোলজিস্ট
তারা স্টেজ 4-5ও কিন্তু ব্লাড ট্রান্সমিশন দিল। ব্লাড ট্রান্সমিশন দুইটা এফেক্ট হয়, একটা হলো ভলিউম ওভারলোড হয় এবং সেতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, অ্যান্ড ইনভ্যারিয়েবলি তার ক্রিয়েটিন লেভেল বেড়ে যায় এবং তার সিভিয়ার এনিমিয়া। 3টা ব্লাড দিয়ে দিলাম, ইমিডিয়েটলি রুগী যদি ক্রিয়েটিন 4-5 থাকে 7 হয়ে গেল এবং শ্বাসকষ্ট নিয়ে হসপিটাল। সো হোয়েনেভার আর্লি স্টেজে দেখ, কিন্তু সিভিয়ার ফর্মে যদি থাকে 80-90 স্টেজ 4-5, তখন ব্লাড ট্রান্সমিশন খুব কেয়ারফুলি দিতে হবে এবং দিলেও প্যাকসেল দিতে হবে, হোল ব্লাড দেওয়া যাবে না। এটা দর্শকদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকেই মনে করেন যে রক্ত শূন্যতা আছে আমরা ব্লাড দিই, কিন্তু এতে রুগীর ক্ষতি হয়। তখন যেটা আমরা করি, আয়দার আয়রন ডেফিসিয়েন্সি আমাদের দেখতে হবে আছে কিনা, আয়রনটা সাপ্লিমেন্ট করতে হবে, প্লাস ওরালি যদি আয়রন না অ্যাবজর্ব হয় না, তখন আইভি আয়রন প্লাস ইরিথ্রোপয়েটিন হরমোনটা দিই। আর এখন অরালি আমরা ওষুধ আছে, ভালো কাজ করছে, আমরা সপ্তাহে 3 দিন দেয় ট্যাবলেট, এক্সিলেন্ট রেজাল্ট। সো ইনজেকশন ফর্ম ছাড়াও কিন্তু অরালি এখন ওই যেটা আমরা বলতে চাই না ওইটা টার্মটা, এই যে ওইটা দিলে কিন্তু আমাদের কিন্তু এনিমিয়া বেড়ে যেতে পারে। সো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, ওয়েদার উই ডিলিং উইথ এনিমিয়া উইথ ডিউ টু রেনাল ফেলিউর অর ডিলিং উইথ এনিমিয়া উইথ প্লেটলেট কাউন্ট। সো এই দুইটা যদি কম্বিনেশন করলে তাহলে সঠিক চিকিৎসা পাবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। চিকিৎসার বিষয়ে বাচ্চাদের ক্ষেত্রে সেম বিষয়টা নিয়ে একটু জানতে চাই। স্যার ঠিকই বলেছেন, স্যার যা বলেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা ফলো করে থাকি এটা হচ্ছে যে যারা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট করে থাকে তার মধ্যে একটা থাকে HCT, যেটাকে আমরা বলে থাকি হেমাটোক্রিট। এটা দেখে আসলে ডেঙ্গু হলেই ব্লাড লাগবে, অ্যাবসলিউটলি রং থিং। হেমাটোক্রিটটা যদি 20% বাড়ে অথবা কমে, দুটো চরিত্রই আমরা ডেঙ্গুতে পাই। যদি হেমাটোক্রিটটা 20% কমে যায়, তখন ফিজিশিয়ান, অন্য কেউ না, ডাক্তার যার আন্ডারে চিকিৎসা চলছে হাসপাতালে, উনি সিদ্ধান্ত নেবেন তাকে ওই যে প্যাকসেল দেওয়া লাগবে কিনা। কিন্তু হেমাটোক্রিট যদি 20% বেড়ে যায়, ওখানে সেল অলরেডি বেড়ে গিয়েছে, ওখানে আমি যদি ব্লাড ট্রান্সফিউশন দেই, প্যাকসেল দেই, তখন আমাদের দিতে হবে প্লাজমা বা কলয়েড বা অ্যালবুমিন, তখন এটা প্র্যাকটিস করতে হবে। কাজে আমরা ঢাকা শিশু হাসপাতালে আমাদের ওয়েল অর্গানাইজড একটা গাইডলাইন আছে এবং এটা বাংলাদেশ সরকার কর্তৃক গাইডলাইন প্রতি বছর পাবলিশড হচ্ছে, এই বছর হয়েছে। আমাদের ট্রেনিং চলছে এবং আমাদের ডেঙ্গু সেল খোলা হয়েছে। ডেঙ্গু সেলে আমাদের প্রতিদিন প্রায় 20 থেকে 25 জন রোগী ভর্তি থাকছে এবং আমাদের ডেঙ্গু সেলের জন্য আলাদা রেজিস্ট্রার, আলাদা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাপয়েন্টেড, এবং তারা শুধুমাত্র এই ডেঙ্গু রোগী দেখাশোনা করছেন এবং থ্রুআউট দ্য ডে চিকিৎসায় কিন্তু মৃত্যুর হারটা অনেক কমই হচ্ছে। আর আসলে এই আলোচনার উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ যাতে এটা নিয়ে আতঙ্কিত হয়ে ব্লাড ট্রান্সফিউশনের জন্য বা প্লেটলেট নেওয়ার জন্য অস্থিরতায় যেটা ভুগেন সেটা যাতে না হন, সঠিক চিকিৎসা যেটা মানে কিওর হয়ে যাওয়া সম্ভব সেটা যাতে মানুষ মাথায় রাখেন, এটাই আসলে আলোচনার উদ্দেশ্য। যেহেতু জ্বর নিয়ে কথা হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে জ্বরের আসলে অন্যান্য কারণগুলো একটু জানতে চাই ডেঙ্গুর বাইরে। ডেঙ্গুর বাইরে বাচ্চাদের তো খুব কমনলি এখন সিজনাল জ্বর হচ্ছে, ভাইরাল ফ্লু খুব কমনলি হচ্ছে, 3-4 দিন 5 দিন থাকছে, তারপরে ভালো হয়ে যাচ্ছে। তো এই সময় আমরা শুধুমাত্র প্যারাসিটামল সিরাপ দিয়ে থাকি এবং আমাদের তো পেডিয়াট্রিক এজ গ্রুপে ডেফিনেটলি এইজ স্পেসিফিক, যে কেজি হিসাবে যতটুকু ডোজ আসে এতটুকু ডোজ হিসাবে আমরা শুধু প্যারাসিটামল, অন্য কিছু এখন আমরা কোনোভাবেই অ্যালাউ করবো না, অ্যাজ বিকজ আইবুপ্রোফেন বা এই জাতীয় কিছু ওষুধ আছে অ্যান্টি ইনফ্লামেটরি, যেগুলো কিন্তু যদি ডেঙ্গু হয়ে থাকে তখন কিন্তু এটা ব্লিডিংয়ের কারণ হতে পারে। এই কারণে প্যারাসিটামল ছাড়া অ্যাটলিস্ট এই সিজনে আমরা কিন্তু অন্য কোনো অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টিপাইরেটিক অ্যালাউ করবো না, নাম্বার 1। নাম্বার 2, এছাড়া বাচ্চাদের টাইফয়েড জ্বর হতে খুব কমনলি আপনারা জানেন, স্কুল কলেজে আজকাল কোনো বাচ্চাই হাতের মুঠিতে টাকা না নিয়ে স্কুলে যেতে চান না। তো দেখা যায় তাদেরকে বাধ্য হয় আবার এসে আবদার করে, ও বাড়ির ও এসছে আমার বান্ধবী ওইটা নিয়ে, আমার বন্ধু এসছে এটা নিয়ে, তো যে কারণে তাদের বাইরের খাবারগুলো, এবং প্রত্যেকটা স্কুলের সামনে এত সুন্দর করে সাজানো দেখবেন ভ্যারাইটিস অফ দোকান, যেখানে আসলে ওই খাবারগুলো যদি একদিন এক একটা তারা টেস্ট করতে চায় এবং না হলে তারা স্কুলেই যেতে চায় না। তো এই বাইরের খাবারগুলো কিন্তু আমরা বলে থাকি এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার, বা বাংলায় যদি বলেন যে নাড়িতে ঘা, এই সময় এটা হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, যেটা বাচ্চাদের ক্ষেত্রে এ ভাইরাস দিয়ে হয় আর আমাদের বড়দের ক্ষেত্রে হয় ই ভাইরাস দিয়ে। এটা খুব প্রচন্ডভাবে হয়ে থাকে, কলেরার মতো রোগও তো আসলে অনেক, কলেরার মতো রোগ হয়ে থাকে। আমরা এই আলোচনাটা আসছি, তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। জি, আমার নাম ফেরদৌসী বেগম, দক্ষিণখান থেকে বলছিলাম। জি, আমার পায়ে কিছুদিন আগে পানি আসছিল, তো এই কারণে আমি কিডনির টেস্ট করে গেছিলাম, তো সেটা তো আলট্রাসোনোগ্রাম করছে, তো তখন দেখা গেছে মাইল্ড 2টা পাথর নাকি আছে। এখন এটার জন্য ওষুধ দিচ্ছে, আমি খাচ্ছি, তো এই পাথরগুলো কি আরো বড় হবে বা
কোনো পেইনফুল না, এমনি কোনো রকমই আমি অসুস্থ বোধ করি না, কিন্তু ওই যে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে। জি, আপনার বয়সটা কত? আমি কি করতে পারি এটা পরামর্শটা দেবেন। জি, ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন। আপনার বয়স? আমার বয়স 55। আচ্ছা, আপনার জি আপনাকে আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার দুইটা প্রশ্ন অ্যারেঞ্জ করেছেন, একটা হলো পায়ে পানি, দুইটা হলো কিডনিতে পাথর। শুনেন, পায়ে পানি আসে বললে তিনটা কারণে। হ্যাঁ, তিনটা কারণ। একটা কারণ হলো আপনার কিডনি রোগ, দুইটা হলো লিভার, তিন হলো হার্ট। সো আপনার তো হার্টের প্রবলেমও নাই, লিভারেরও প্রবলেম নাই, কিডনির প্রবলেম আছে কিনা পায়ে পানি আসতে হলে বুঝতে পারবেন আপনি ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা। যদি ইউরিন টেস্ট করে অ্যালবুমিন যায় এবং শুধু যদি বেশি ইডিমা থাকে, সেই সাথে কিন্তু আপনার ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, সেটা হলো কিডনির রোগ, নেফ্রাইটিস, গ্লোমোনেফ্রাইটিস। আর শুধু যদি এমনিও 55 আপনি যদি ওবেসিটি থাকেন, অনেক সময় 5 to 10% ইডিওপ্যাথিক ইডিমা, অর্থাৎ ওবেসিটি যদি থাকে মেয়েদের পায়ে, সেটা কোনো কারণ থাকে না, কিডনির রোগ না, লিভারের রোগ না এবং হার্টের রোগ না, আরও কারণ আছে। আরেকটা জিনিস হলো থাইরয়েড, হাইপোথাইরয়েড থাকলে অনেক সময় পায়ে পানি আসে, সেই ক্ষেত্রে আপনি টেস্টটা করে নেবেন। রিগার্ডিং ইয়োর স্টোন, ছোট দুইটা স্টোন যেটা বলেছে উনি পাথর, এই দুইটা কনফার্ম করতে হবে। ছোট ছোট আলট্রাসোনোগ্রাম দেখলেই যে পাথর হবে এটা সঠিক না, আপনি এটা টেস্ট করার। এক্সরেতে এত ছোট পাথর রেজুলেশন আসে না। এখন স্ট্যান্ডার্ড হলো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে ছোট্ট ছোট্ট দুইটা পাথর থাকতে পারে, এবং ছোট দুই পাথর আপনার কোনো ক্ষতি করবে না, এটা নিচে কোনো কিছুই করতে হবে না। আমরা একটু বলবো পানি বেশি খান। অনেক সময় আমরা ইউরিকিট দেই, মানে এটা একটু ডাইলেট হয়, কিন্তু বেসিক্যালি ছোট পাথরে কিছুই করার দরকার নেই, পানি খান। আর যদি পাথর বড় থাকে, রাস্তা ব্লক করে, তখন আমরা ইন্টারফেয়ার করবো, আদার করবো না। সো আপনি কনফার্ম করেন পাথর আছে কিনা, আর কনফার্ম করেন আপনার কিডনির সমস্যা আছে কিনা। জি, অনেক ধন্যবাদ। আসলে ওনার ওইটাই কনসার্ন, এবং উনি বলেছেন ওনার কোনো উপসর্গ নেই, পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে। স্যার, যেহেতু উপসর্গের ব্যাপারটা এসছে, উনি যেরকম বলেছেন যে পায়ে পানি আসলে এটা কিডনি রোগের উপসর্গ কিনা, সেই জন্য উনি টেস্ট করেছেন। অনেকে পিঠে ব্যথা হলে চিন্তা করে। এই রোগের উপসর্গগুলো সম্পর্কে একটু জানতে চাই। কিডনি রোগীদের আসলে কি কি উপসর্গ হতে পারে? কিডনি রোগের উপসর্গ প্রথম দিকে তো কোনো উপসর্গ নাও থাকতে পারে। 70-80% কিডনি রোগ তার উপসর্গ নাই, ড্যামেজ হয়ে গেছে, সৌদি আরব থেকে মিডল ইস্ট থেকে আসতেছে, পাঠিয়ে দিচ্ছে, ব্লাড প্রেশার বেশি, রক্ত শূন্যতা, ঢাকায় যাও, ক্রিয়েটিন বেশি, এইরকম অ্যাসিম্পটোমেটিক। আর যেটা থাকে উপসর্গ রোগ অনুযায়ী। উপসর্গের ব্যাপারটা আমরা আসছি, আমরা আসলে একটা ছোট বিরতিতে যেতে চাচ্ছি এখন। দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠান, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, যিনি নেফ্রোলজিস্ট, এবং আমাদের সাথে আরও হচ্ছেন ডক্টর সালাউদ্দিন মাহমুদ, যিনি শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। স্যার, আপনার কাছে প্রশ্ন করেছিলাম উপসর্গের ব্যাপারে, আপনি বলছিলেন যেটা অনেক সময় উপসর্গ নাও থাকতে পারে, এবং এরপর উপসর্গের বিষয়গুলোতে আসছিলেন। উপসর্গগুলো কি কি হতে পারে? যদি নেফ্রাইটিস হয়, অর্থাৎ কিডনির ছাকনির দোষ হয়, তাহলে মুখে পানি, পায়ে পানি আসবে, ধীরে ধীরে ফুলে যাবে। যদি পেশাবে ইউরিটাইক ইনফেকশন হয়, তাহলে পেশাবে জ্বালা পড়া করবে, তারপরে পেশাব কম হবে, রক্ত যেতে পারে। আচ্ছা, যদি এটা খুব সিভিয়ার ফর্মে পিইটি হয়, কোমরে কিডনির এফেক্ট করে, তখন কোমরে একটু ব্যথা হবে এবং জ্বর হবে, কাঁপিয়ে জ্বর আসবে, সেটা দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যে এইটা। এরপরে ধরেন যেটা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের, এরকম কোনো সময় কোনো উপসর্গ থাকে না, আমরা শুধু ব্লাড প্রেশার মাপলেই তখন বুঝতে পারি। যদি এটার থেকে কিডনি ড্যামেজ হয়ে যায়, তখন ধীরে ধীরে কিডনির যে ড্যামেজের, সে কিডনি যখন ক্রনিক কিডনি ডিজিজ হয়, তখন উপসর্গগুলি প্রকট আকারে দেখা দেয়। সেগুলো প্রথমে খাওয়া রুচি থাকে না, মন্দা থাকে একটু, তারপরে আরও যখন খারাপ হবে, বমি হবে এবং শ্বাসকষ্ট হবে, শরীর চুলকাবে, শরীরে পানি আসবে, তারপর উইকনেস লাগবে, মাথা ঘুরাইতেও পারে, অনেক সময় রক্তশূন্যতা আছে, শরীরে ইচিং একটা পুরাইটাস অর্থাৎ চুলকানি, সেটাও একটা প্রবলেম। সো ভ্যারিড ডিজিজ অনুযায়ী তার উপসর্গগুলি ভ্যারি করবে। জি, আর যেহেতু কিডনি রোগীর ক্ষেত্রে বিভিন্ন রোগের সম্পৃক্ততা আছে, যেরকম প্রেশার, ডায়াবেটিস, তো যাদের এই রোগগুলো আসলে সাথে আছে, দীর্ঘমেয়াদী এই রোগগুলো, তাদের ক্ষেত্রে আসলে কিডনির যত্নটা কিভাবে করতে পারে যাতে রোগগুলোকে প্রিভেন্ট করা যায়? আমি সবসময় বলি খুব সিম্পল, 5টা কারণে আমাদের কিডনির সমস্যা হয় দীর্ঘদিনে। প্রথম এখন যেটা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে নেফ্রাইটিস, তারপরে স্টোন, দুই দিকে স্টোন বা রাস্তায় যে স্টোন থাকে, কিছু কনজিটাল উনি বলতে পারবেন, যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, অথবা কনজিটাল আমাদের কিডনির আছে, যেমন অ্যালপোর্ট সিনড্রোম, এটা। এছাড়াও কিন্তু আমরা অনেক সময় একটা কম্প্রোমাইজড পেশেন্টের আমরা
ওষুধ দিয়েও কিন্তু কিডনি ড্যামেজ করতে পারি। সেই ওষুধটা অ্যান্টিবায়োটিক্সও হতে পারে, সেই ওটার বেদনানাশক ওষুধ যেটা আমরা বলি, অথবা অনেক সময় এখন কম আয়ুর্বেদিক ওষুধ বা অনেক সময় এই যে হার্বাল মেডিকেশন যেগুলি আছে সাইন্টিফিক হয়তো প্রুফ না হলে এটাও কেউ কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। সো এই 5টা জিনিস যদি আমরা জানতে পারি, এই 5টা জিনিসের এগেনস্টে যদি আমরা সতর্কমূলক থাকি, তাহলে আমার কিডনিটা ড্যামেজ হবে না। আর যদি হয়ও এটা প্রোগ্রেশন ধীরে ধীরে যাবে। অর্থাৎ ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, তাহলে তো আর আপনার কমপ্লিকেশন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি বলি, কিডনির ধীরে ধীরে ড্যামেজ, সেটা কন্ট্রোল করা যাবে। উচ্চ রক্তচাপ যদি থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলে কিন্তু কিডনি ড্যামেজ হবে না। শুধু ব্লাড প্রেশার তো কিডনিতে এফেক্ট করে না, হার্টে এফেক্ট করে, ব্রেইনে করে, পেরিফেরাল ভেসেলস করে, সব জায়গায় এফেক্ট করে, সেটা আমরা। আর যদি পাথর থাকে, পাথর যেটা 2টা পাথর 2 দিকে কিডনি থাকলে কিছু না, যদি পাথর বড় হয় রাস্তা ব্লক করে তাহলে কিডনি ড্যামেজ করবে সেই ক্ষেত্রে। এছাড়াও কনজিটাল কতগুলি রোগ আছে উনি বলতে পারবেন। কিডনির যে পেলভিস, যে কিডনির পরে যে নালী, পেলভিস ইউরেটার, এর মাঝখানে একটা জায়গা পেলভি ইউরেটারিক জাংশন, সেখানে সরু হয়ে যায় জন্মগতভাবে, সেটা কিন্তু কমন, ভেরি কমন, আমরা অনেক পাই। সেই জন্য কিন্তু সেটা কিন্তু আমার ধরতে হবে, ধরে ওই রাস্তাটা খুলে দিতে হবে। অনেক সময় জন্মগত আরও অনেক রোগ আছে যেগুলি পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, যেটা 1-2টা সিস্ট, কিন্তু সিস্ট কি একটা ফোসকার মতো, এটা দেখে কিন্তু মানুষ ঘাবড়ে যায়, কিন্তু এটা কোনো টিউমার না। কিন্তু যদি মাল্টিপল সিস্ট থাকে, 2টা কিডনি 80% সিস্ট দিয়ে ভরে গেল, তাহলে তো কিডনির কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে যেটা কমপ্লিকেশন হয়, ব্লাড প্রেশার হয়, কিডনি ড্যামেজ হয়, পাথর হয়। আর একটা জিনিস হলো, যখন একটা জন্মগত থাকে, তার আরও জন্মগত অন্য ব্রেইনে থাকতে পারে, লিভারে থাকতে পারে, তখন আমাদের সতর্ক হতে হবে। তো কাজেই উপসর্গগুলি যদি আমরা জানি বা আমি যদি আর্লি শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রিভেনশনটা করে রোগটা প্রসিড হইতে দিতে পারি না। সেই জন্য বলা হয় আর্লি ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন। কারণ একটা রোগী যদি কিডনি ড্যামেজ হয়, ডায়ালিসিস করতে হয় বা ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, প্রতি বছর তার ডায়ালিসিস করতে 5 লাখ 6 লাখ টাকা লাগবে। কাজেই আমি ওই স্টেজে না যাই, সেই ক্ষেত্রে যদি আমি আর্লি ডায়াগনোসিস করি, ডিলে করতে পারি, আমার 40 বছর 50 বছর যদি কিডনির রোগ হয়, আমি আর 20 বছর 30 বছর যদি আমি প্রোটেকশন দিই, তাহলে তো আমার ডায়ালিসিস লাগবে না। কিন্তু যেটা হয়, আমরা মেজরিটি আমরা নেগলেক্টেড ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে বা অন্য কোনো করি না, আর্লি স্টেজে ধরা পড়ে না, শেষে যখন আসে আমাদের কারণে স্টেজ 4-5, তখন আমাদের করার খুব কম থাকে এবং ওষুধের দ্বারা চিকিৎসা করা হয়। যখন 90% ড্যামেজ হয়, তখন আমরা বলি ডায়ালিসিস অথবা কিডনি সংযোজন। সেটা কাজেই দর্শকদের বলবো, এই 5টা রোগ ছাড়া কিডনি ড্যামেজ কোনো দিন হবে না, এটা একটা গ্যারান্টি। তো কাজেই এই 5টা রোগে আপনি আছেন কিনা দেখ, খুব সিম্পল। ব্লাড প্রেশার দেখে নিলাম, ডায়াবেটিস ব্লাড সুগার করে নিলাম, ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে দেখে নিলাম, একটা এক্সরে টেস্ট করলে ছোট পাথর দেখা যাবে, বড় পাথর দেখতে হলে একটু অন্য কিছু করতে হবে। এইগুলি যদি আমরা করি এবং তাহলে প্রিভেনশন করলে আমরা কিন্তু কিডনি রোগের থেকে পরিত্রাণ পাবো। আর একটু কায়িক পরিশ্রম করবো, বেদনাশক ওষুধ খাবো না, এবং যেটা হলো হেলদি ফুড, বা উনি বলবে ওবেসিটি। এখন বাচ্চাদের কি হচ্ছে, খেলাধুলা করে না, ওবেসিটি আর কম্পিউটার থাকতেছে, ডায়াবেটিসের ইপিডেমিক ফর্মে ডায়াবেটিস। ছোট ছোট বাচ্চারা 14, 15, 16 বছরে তার মোটা হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ চলে। কাজেই ওবেসিটি কিন্তু একটা বিরাট একটা প্রবলেম। উনি হয়তো ওবেসিটি বলবে। বাচ্চাদের ওবেসিটি থাকলে অ্যাডাল্ট ওবেসিটি থাকবে। মারা খুব খাওয়াচ্ছেন, ফুলে যাচ্ছে ছেলে, কিন্তু বড় হলে তখন আফসোস, এত মোটা হয়ে গেল কেন। এটা সো আমি বলবো ছোটবেলার থেকেই মানে আপনার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, লাইফস্টাইলটা যাতে আমরা একটু খেয়াল রাখি, এবং সেটা আসলে প্র্যাকটিসেরও বিষয় আছে। বাচ্চারা যত আর্লি শিখবে, সেটার প্র্যাকটিসটা আরও বেটার হবে। জি, অবশ্যই। আর আপনার কাছে একটু জানতে চাই, আপনি লিভার এবং পরিপাকতন্ত্র বিভাগের বিশেষজ্ঞ বাচ্চাদের ক্ষেত্রে। সো আমরা তো এগুলো আসলে শুধু অ্যাডাল্টদের ক্ষেত্রে চিন্তা করে থাকি, হয়তো লিভারে ইনফেকশন হচ্ছে বা কোনো রোগ হচ্ছে বা টিউমার হচ্ছে। বাচ্চাদের আসলে কি কি ধরনের রোগগুলো আপনারা দেখতে পান এই সিস্টেমের মধ্যে? বাচ্চার বাবা মারা সাধারণত বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাছে আসে, তাদের সবচেয়ে কমন অ্যারাউন্ড 60 to 70% বাচ্চা খায় না, মানে একদম টিপিক্যালি প্রবলেম। সে বাচ্চা হয়তো অসুস্থ না, খেলাধুলা করছে, সারাদিন দৌড়ঝাঁপ করছে, অন্য বাচ্চাদের সাথে খেলছে, কিন্তু খাওয়ার সময় হলে খাবো না। এইটা একটা খুব কমন সমস্যা আমাদের। আর হচ্ছে বাইরের খাবার খেয়ে বমি, পাতলা পায়খানা, এটাও আমাদের খুব কমন। তার পাশাপাশি লিভারে জন্ডিস তো আছেই। উনি যেটা বললেন যে বাইরের খাবারের হ্যাবিট এখন এমন হয়ে গেছে, ফাস্টফুড ছাড়া ঘরের খাবার খেতেই চায় না, হাই ফাইবার ডায়েট বা ভেজিটেবল রাইস কেউ খেতে চাচ্ছে না, তো যে কারণে তার ওবেস হয়ে যাচ্ছে দিন দিন। তো সবচেয়ে কমন যেটা আমাদের, এটা হচ্ছে বাচ্চা খায় না। এবং আমার একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে এখানে, যে একটা বাচ্চা যে খাচ্ছে না, শুধু সবাই মনে করে যে স্বভাবজাত কারণে খাচ্ছে না, জিনিসটা আসলে তা নয়। আমার যে রোগীগুলো আমি দেখেছি এই পর্যন্ত, তার প্রায় 70% পেশেন্ট না খাওয়ার কারণ হচ্ছে
কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। আপনি জানবেন যে আমরা কিন্তু বিজি না, আপনি মনে হতে পারে আমরা খুব বিজি না, সবচেয়ে বিজি হচ্ছে ছোট ছোট বাচ্চারা। তারা টিভি, ট্যাব, কম্পিউটার নিয়ে এত বিজি, পায়খানা যখন পড়ে যাবে এই না হলে সে বাথরুমে যাচ্ছে না, আটকে রাখতে রাখতে 2 দিন 3 দিন যখন আর পারে না তখন বাথরুমে যায়। এবং দেখা যাচ্ছে তাদের হ্যাবিট, ইউজুয়ালি আমরা জানি টয়লেট ট্রেনিংয়ের হ্যাবিট 2 বছর হলে হয়ে যায়, কারো আর্লি হয়। এদের 3 বছর 4 বছর পর্যন্ত একটা প্যাম্পার্স পরিয়ে রেখে বাবা মা হাঁটাহাঁটি করছে, টয়লেট ট্রেনিং হচ্ছে না। 2 দিন 3 দিন পর বাথরুম। এখন পায়খানা যদি না হয়, পেট যদি খালি না হয়, ও খাবে কীভাবে? পেটে তো গ্যাস জমা, তো খেতে পারবে না। কিন্তু এই দিকে নজর থাকে না, বলে বাচ্চা তো সুস্থ, কিন্তু বাচ্চা খাবে না কেন? তো এই ক্ষেত্রে সবাইকে বলবো এই দিকে নজর দেওয়া, প্রতিদিন অন্তত যেন একটা বাচ্চা দিনে 1 থেকে 2 বার বাথরুম তার ডিফিকেশন হয়, বাথরুম পাস করে। এবং বসে আমরা যে নিয়মে বসে বাথরুম করি একদম এভাবে দাঁড়িয়ে যেন না করা হয়। দেখা যায় বিশেষ করে আমরা লক্ষ্য করেছি নানি দাদি যে ফ্যামিলিতে থাকেন তারা আসলে বাচ্চাকে টাচই করতে দিতে চান না বাবা মাকে। ও যেভাবে খুশি এভাবে বাথরুম করবে, ওকে কোনোভাবে শুয়ে বাথরুম করবে, প্যাম্পার্স পরে করবে, ওকে বসানোর জন্য এত তাড়া দেওয়া যাবে না। কিন্তু এ থেকে হয় কি, বাচ্চার কনস্টিপেশন ডেভেলপ করে, এবং কনস্টিপেশন ডেভেলপ করলে বাচ্চা খায় না। জি, আর এটার সাথে আসলে অনেকেই মনে করেন যে কৃমি বা আমরা যেটা বলি হেলমেন্থিক ইনফেস্টেশন, এটার কোনো সম্পর্ক আছে? খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ ওরা বিভিন্ন কিছুতে হাত দেয়, এটা ওটা ধরে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমরা বলে থাকি 1 বছরের পর থেকেই কৃমির ওষুধ দেওয়ার জন্য, প্রতি 3 মাস পর পর। জি, আর যেহেতু আমরা যদি পরিপাকতন্ত্রের রোগের কথা চিন্তা করি, গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর একটা ইনফেকশন বা আমরা যেটা বলি গ্যাস্ট্রিকের সমস্যা খুবই কমন একটা প্রবলেম। এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু? এটা আমরা দিন দিন বেড়ে চলেছে অ্যাজ বিকজ ডায়েটারি হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট, বাইরের খাবার দাবার, ঘরের খাবারের প্রতি। আগে আমরা ছোটোবেলায় যখন যেতাম আমাদেরকে বলা হতো, আমাদেরকে হাতে কোনো পয়সাই দেওয়া হতো না, আমাদেরকে বলা হতো বাসার থেকে টিফিন দিয়ে দিব, বাসার টিফিনটাই তোমাকে খেতে হবে। কিন্তু এখন এই চলটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাসার খাবার তারা একদমই খেতে চায় না, স্কুলে যাবে হাতে একটু টাকা না নিয়ে তারা স্কুলে যেতে চায় না, বাইরের খাবার খাবে। এবং যে কারণে দেখেছি একটু ওল্ডার চিলড্রেন যারা 5 বছরের উপরে বাচ্চা যারা, তাদের এই ধরনের গ্যাস্ট্রাইটিস দেখা যাচ্ছে 1 দিন খাচ্ছে 2 দিন খাচ্ছে সমস্যা হচ্ছে না, কন্টিনিউ যখন 10-15 দিন খেলো তারপরেই তার বমি শুরু হলো। স্কুল থেকে ফোন আসছে বাবা মার কাছে, হ্যালো আপনার বাচ্চা তো অসুস্থ, বমি হচ্ছে, নিয়ে যান। আপনি গেল কী ব্যাপার, বমি হচ্ছে কেন? তাহলে কি জন্ডিস টন্ডিস হলো? পরীক্ষা নিরীক্ষা করে দেখলো না, সব নর্মাল। তাহলে ওই যে বাইরের খাবার খাচ্ছিল দিনের পর দিন, আর বমিটিংটাও কনস্টিপেশনের সাথে রিলেটেড। তার যখন 2 দিন 3 দিন বাওয়েল মুভ হচ্ছে না, তখনই বমিটিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো যে কারণে ওই বাচ্চাদের দেখা যায় যে তাদের পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হয়ে অনেক সময় আলসারেশন ডেভেলপ করছে, যেটা আমরা পরবর্তীতে যখন এন্ডোস্কোপি করি ভিতরে বিভিন্ন রকম আলসারের আমরা জানি প্রায় 24 এন্ডোস্কোপিক 24টা ফাইন্ডিং আছে ভিতরে। সেখানে ইরোশন হতে পারে, লাল হতে পারে, জায়গাটা ঘা হয়ে যেতে পারে। তো এটার একটা স্পেসিফিক চিকিৎসা আছে। তো বাচ্চা যখন দেখা যায় যে প্রথম ব্যথা একটু সহ্য করতে পারে, তারপরে যখন সহ্য করতে পারে না তখন আমাদের কাছে বা হাসপাতালে চলে আসে। জি, আর কনস্টিপেশন প্রিভেনশনের জন্য আমরা যেরকম অ্যাডাল্টদেরকে বলি যে একটু ফাইবার রিচ খাবার খাওয়ার জন্য বা পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জন্য, বাচ্চাদেরকে আসলে কি ধরনের ফাইবার রিচ খাবারগুলো খাওয়ালে বেটার? খুব চমৎকার প্রশ্ন করেছেন। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, ডানে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছে নয়, কোনোভাবেই নয়। যতজন মানুষ বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ দিতে যায় ফলস ইমপ্রেশনে, আমরা জানি যে 24 ঘন্টায় একটা বাচ্চা যদি 6 বার বা তার বেশি প্রস্রাব করে সে পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে 2-3 মাস হয়ে গেলে আশেপাশের যারা মুরব্বী থাকেন তারা এসে বলেন ও তো বুকের দুধ পাচ্ছে না, ওকে বাইরে। কিন্তু কেউ দেখে না প্রস্রাব কতবার করছে। সে যদি 6 বারের বেশি প্রস্রাব করে সে তো পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। তাহলে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। আসেন 6 মাস পরে, একটা খুব চমৎকার ফর্মুলা আছে, আপনি জানেন কি না জানি না, আমরা খুব কমনলি দেখি। এটা হচ্ছে পাশের বাড়ির মহিলা আর ফেসবুক, এই 2 জায়গায় এই ফর্মুলাটা পাওয়া যায়। 2 প্রকার চাল, 2 প্রকার ডাল, 2 রকমের তেল, বিভিন্ন রকম দিয়ে এমন একটা মিক্সচার তৈরি করা হয় যেটা একটা অ্যাডাল্টও সহ্য করতে পারবে না, কিন্তু বাচ্চাটাকে ওই ফর্মুলেশন দিয়ে এমনভাবে করা হয়, এটাকে বলা হয় বাসায় বানানো সেরিলাক, এই নামে আখ্যায়িত করা হয়। এবং দেখা যায় তারা খাচ্ছে, প্রথম 10 দিন 15 দিন অসুবিধা হচ্ছে না, ঠিক 1 মাসের মাথায় বমি, তারপরে পাতলা পায়খানা। কারণ তার পরিপাকতন্ত্র এই খাবার হজম করার উপযোগী নয়। আমাদেরকে অতীতেই ফিরে যেতে হবে। আমাকে আমার বাবা মা, আপনাকে আপনার বাবা মা যা খেয়ে মানুষ করিয়েছিল সেটাই খেতে হবে। নরম ভাত, ওই একটু সবজি, একটু ডিম, একটু মাছ, একটু মাংস, একদম পারিবারিক খাবার নরম করে দিতে হবে। এই সময়টায় আমরা যেটা করি, ওই যে হোমমেড সেরিলাক যাকে বলে থাকি, এটা সম্পূর্ণ প্রোহিবিটেড। আমরা আসলে বলতে পারছি না, প্রথম খাওয়ালে তারা মনে করে যে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আসলে তাদের ওয়েট গেইন ওইভাবে
হয় না। কাজে হাই ফাইবার ডায়েট খুব জরুরি, এবং বাসার খাবার, বাসার বাইরের খাবার একদম নয়। বাসায় যেটা তৈরি হচ্ছে অল্প ঝালে অল্প তেলে, ওই খাবারটাই আমরা শাকসবজি ফলমূল যাতে থাকে সেটা যাতে প্যারেন্টস একটু খেয়াল করেন, এবং পানিটা যদি ঠিকমতো খাওয়ান। জি, এবং যেটা বললেন যে টয়লেট ট্রেনিং এর বিষয়টা, এটা যাতে সবাই একটু গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আপনি সিকিডি রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে বলছিলেন, মেডিসিন ট্রিটমেন্ট আছে, তারপর ডায়ালাইসিস আছে, বা অনেক সময় প্রতিস্থাপনও লাগছে। এটা আসলে কোন সময়ে কোন পর্যায়ে কোন চিকিৎসাগুলো আছে, এবং আমাদের দেশে এটার অ্যাভেলেবিলিটি কতটুকু? আমাদের দেশে, বাংলাদেশে কিডনি রোগের যত রকম ফর্ম অফ ট্রিটমেন্ট অল আর অ্যাভেলেবল। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটার ভিতরে কোনো, আমরা তো প্রায় বিদেশে সেমিনার যাই, অল দ্য সেম। কারণ বিদেশে যে রিসার্চ প্রোডাক্ট যেগুলো, সেগুলো আমাদের দেশে চলে যায়। আপনি জানেন বাংলাদেশের ওষুধ শিল্পে কিন্তু বাংলাদেশ অত্যন্ত অ্যাডভান্স, এবং আমরা 60-70টার দেশে কিন্তু ওষুধের ঘাটতি নাই, এবং ওষুধ খুব কম খরচে আমরা ওষুধ পাচ্ছি কিন্তু বাংলাদেশে। প্রথম হলো যে কিডনির কি কারণে হলো। যদি ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। সেটা আর্লি স্টেজে যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা বলি যে একটু ডায়েটটা কন্ট্রোল করেন, হাঁটেন। যদি ওষুধ লাগে অরাল ফর্মে আছে, ইনজেকশন ফর্মে আছে, অনেক সময় কম্বিনেশন অফ ড্রাগসও লাগতে পারে। এটা হলো প্রথম ডায়াবেটিস। তারপর সে কিডনির যদি ক্রিয়েটিন বেশি থাকে, জিএফআর দেখে আমরা ওষুধ দিই। অনেক সময় আমরা সাপ্লিমেন্টারি একটা ভিটামিন দিই, একটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন, এবং ক্যালসিয়াম কার্বনের ফসফেট বাইন্ডার। ফসফেট বেড়ে যায়, ফসফেট বাইন্ডার দুই রকম আছে, একটা হলো ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট, নন ক্যালসিয়াম ফসফেট। অর্থাৎ যেই রোগীর ক্যালসিয়াম কম লাগবে, অর্থাৎ যাদের ইস্কেমিক হার্ট ডিজিজ আছে অথবা কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজ, তারে আমরা ক্যালসিয়াম দিতে চাই না এই জন্য, কারণ ক্যালসিয়াম আরও ডিপোজিশনে ওই ভ্যাসেলটার আরও শুরু করে। নন ক্যালসিয়াম ফসফেট বাইন্ডার ইজ অ্যাভেলেবল, সো একটু কস্টলি কিন্তু অ্যাভেলেবল। এরপরে যেটা হয় যে আমরা আয়রন একটু দিব, আয়রন ডিফিসিয়েন্সি আছে কিনা। যদি বেশি অ্যানিমিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা একটু বললাম ইরিথ্রোপয়েটিন দিব, অরাল ফর্মে হিপ ইনহিবিটর, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ওই ট্যাবলেটটা আমরা দিব, তার আয়রনটা তৈরি। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এনি ইনফেকশন, যে কোনো, এটা ইউরিটাক ইনফেকশন হতে পারে, লাংসের ইনফেকশন, যে কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে। ইনফেকশন কন্ট্রোল না করলে ক্রিয়েটিন বেড়ে যাবে। তারপরে যেটা আমরা করি, একটু ভিটামিন সাপ্লিমেন্ট আমরা দিই, অনেক সময় ভিটামিন। তারপরে আমরা দেখি যে ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক আছে কিনা। ভেরি ইম্পর্টেন্ট হলো সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সোডিয়াম ক্লোরাইড যে আমরা লবণ খাই, এটা কিন্তু যদি লবণ কম থাকে সেটাও খারাপ, আবার লবণ বেশি হয়ে গেলেও খারাপ, কারণ ব্লাড প্রেশার বাড়ে। অনেকেই মনে করেন যে কিডনির রোগীর বাড়লে লবণ খাওয়া একদম নিষেধ, সেটাও যেমন সত্য অনেক ক্ষেত্রে এটা আবার ডেঞ্জারাস। কারণ লবণ যদি 140-এর থেকে 110, 15, 12 হয়ে যায়, পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, এবং অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে পারে, ড্রাউজি, স্টুপার, কনভালশন, কমাও হতে পারে। সো অনেক সময় কিন্তু এই রুগীরা অনেক ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী, তারা ডায়াবেটিক খাচ্ছে, ইলেকট্রোলাইট করে না, হঠাৎ করে ল্যান্ড করলো অ্যাবনর্মাল বিহেভিয়ার, তারা স্ট্রোক হয়েছে, অথবা এটা সিবিডি হচ্ছে, এরকম নিউরোলজির কাছে যায়। কিন্তু আমরা এখন অবশ্য অনেক সচেতন, মানুষটা একটা ইলেকট্রোলাইট করতে হবে। ইলেকট্রোলাইট করে লবণ কম থাকলে লবণ দিতে হবে, তখন ব্লাড প্রেশার থাকুক যাই থাকুক, লবণটাকে আপনার স্টেবল রাখতে হবে। দ্বিতীয়ত হলো পটাশিয়ামের রেঞ্জ কিন্তু খুব কম, 3.5 to 4.5। এই পটাশিয়াম বেড়ে গেলেও যেমন খারাপ, কমে গেলেও খারাপ। বেড়ে গেলেও মানে লবণের তারতম্যগুলোকেও কন্ট্রোলে রাখাটা অনেক ইম্পর্টেন্ট হলো, এটা কার্ডিয়াক প্রবলেম করে, স্কেলেটাল মাসল করে, এবং ইন্টেস্টাইনের 3টা জায়গায় পটাশিয়াম। সো পটাশিয়াম ন্যারো রেঞ্জ পটাশিয়াম দেখতে হবে। এই জন্য আমরা অনেক সময় বলি যে কিডনি রোগীরা আপনার ফলের রস খাবেন না, সবজি সিদ্ধ। সেটা কখন? যখন পটাশিয়াম বাড়বে। পটাশিয়াম এই বিষয়টা আমরা আলোচনায় আসছি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়ে আছে, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রুমা নার্গিস, ফরিদপুর থেকে বলছি। আমাদের বেবির বয়স 12 দিন। সে জন্মের সময় 3 কেজি ছিল। তার 7 দিন বয়সে একদম দুর্বল হয়ে যায়, তখন হাসপাতালে নেওয়া হয়। আবার দেখা যায় কি যে তার ওই চুল নেমে আসছে, ওই আরবিএস। সে মায়ের দুধই খাচ্ছে কিন্তু দুর্বল। এখন তার জন্য একটু পরামর্শ চাচ্ছি। জি, ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন। আপনার কোনো প্রশ্ন আছে কিনা দর্শকের কাছে? বাচ্চাটা কি বুকের দুধ ঠিকমতো খাচ্ছে মা? বুকের দুধ টানছে, প্রচুর দুধ আছে মায়ের, কিন্তু বাচ্চাটা খুবই ছোট, এখন একটু কমে গেছে, মানে 2 কেজি হয়ে গেছে। আচ্ছা, একদম শেষ মাসে এসে মায়ের হলো ডায়াবেটিস 8 উঠে গেছিল, 8-10, মানে জন্মের আগের মাসে। জন্মের সময় ওজন কত ছিল ওর? 3 কেজি। দেখুন মা, প্রথমেই বলে নেই, আপনি জন্মের সময় যে ওজন মাপার যন্ত্রে ওজন দিয়েছেন
আর এখন আপনি যে ওজন মাপার যন্ত্রে ওজন দিচ্ছেন এটা আগে ঠিক করে নেন। এটা যদি ঠিক না করেন তাহলে সমস্যা দেখা যায়। বাচ্চাদের ওজন মাপার যন্ত্রগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে এবং স্পেশালাইজড যন্ত্র হয়ে থাকে। এখানে ওজন মাপায় কোনো ভুল হচ্ছে কিনা, নাম্বার 1। যে বাচ্চাটা বুকের দুধ ঠিকমতো খাচ্ছে তার ওয়েট গেইন ঠিকভাবেই হবে, এটা কিন্তু 95% ক্ষেত্রেই স্বীকৃত। এখন সমস্যা হচ্ছে তার ভিতরে কোনো জন্মগত রোগ রয়ে যাচ্ছে কিনা। আমরা জানি যদি জন্মগতভাবে হার্টে কোনো সমস্যা থাকে, বা স্যার বলছিলেন কিডনিতে কোনো সমস্যা থাকে, বা জন্মগতভাবে কোনো অর্গানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বাচ্চাটা বাড়ে না। তবে এটা ঠিক, জন্মের পরে 3 কেজি হলে প্রথম 10 দিনে বাচ্চার ওজন কিন্তু একটু কমে, তারপরে 11-12 দিন থেকে ওজনটা বাড়ে। কিন্তু আপনি যেভাবে বলছেন 3 কেজি নিয়ে জন্ম নিয়েছিল, এখন 2 কেজি, আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন এবং ওজনটা ঠিকভাবে দেন এবং তার পরামর্শ মতো এগিয়ে যান। কেমন? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এবং যেটা ডক্টর অলরেডি বলেছেন, উনি কিছু পরামর্শ তো দিয়েছেন, বা তারপরও যেটা দরকার আসলে একটা ফিজিক্যালি বাচ্চাকে দেখে তার প্রবলেমটা বের করে তখন হয়তো উনি সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রশ্নের জন্য। স্যার, ট্রিটমেন্টের ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, এটা বলতেছিলাম যে এটা কাজেই যখন আচ্ছা যদি ইউজুয়ালি যদি কিডনি স্টেজ 3-4 থাকে ব্লাড প্রেশার থাকবে, মানে কিডনি রোগ হলে অবশ্যই ব্লাড প্রেশার হবে, কারণ কিডনির সাথে ব্লাড প্রেশার রিলেশন। সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার ওষুধটা সঠিকভাবে। এখন প্রবলেম হয়েছে বাংলাদেশের যার ব্লাড প্রেশার আছে তার 100 ভাগের জন্য 60 জনই জানেন না যে তার ব্লাড, আর যারা জানেন তার 50% ওষুধ ঠিক, মানে যার ঝুঁকিগুলো আছে সেগুলো যাতে তারা সঠিকভাবে মেইনটেইন করে চলে। আমি আপনারা যে ওষুধ দিচ্ছেন এত দামি ওষুধ আমার পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমি বলি আমাদের দেশে অনেক ওষুধ আছে কম দামের, কিন্তু পারসিস্টেন্ট খেতে হবে। আপনি ওষুধ 2টা দিলাম 1টা দিলাম বলে স্যার আপ ডাউন করলে যখন বাড়ে তখন খাই, যখন আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে অনেকেই কিন্তু নিয়মিতভাবে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এই ধরনের ওষুধগুলো খেয়ে থাকেন, তো এটা আসলে কিডনিতে কোনো এফেক্ট করতে পারে কিনা যারা দীর্ঘদিন ধরে ওষুধগুলো খাচ্ছেন? খুব ছোট করে বলতে হবে। ক্যালসিয়াম এন্ড ফসফেট যাদের ডিফিসিয়েন্সি আছে তাদের, এবং কিডনি রোগের ডিফিসিয়েন্সি হবে বলে আমরা রুটিনলি দিই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা ক্যালসিয়াম, ফসফেট লেভেল এবং প্যারাথাইরয়েড হরমোন, এই 3টা জিনিস করতে হবে। করে যদি ক্যালসিয়াম বেশি থাকে বা ফসফেট যদি কমে যায় বেশি, আর কিডনি রোগী ছাড়াও যারা খাচ্ছেন নিয়মিতভাবে, এটাতে কিডনিতে কোনো এফেক্ট করতে পারে কিনা? এখন বয়স্ক লোকদের ক্যালসিয়াম, ফসফেট আমরা বলি ক্যালসিয়াম দিতে দিতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি তার পরীক্ষা করে দেন। লং টার্ম খেলে তো সাইড এফেক্ট হবেই। ক্যালসিয়াম যদি বেশি যায় তার ক্যালসিডোসিস, বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে বছরে একবার ক্যালসিয়াম, ফসফেট করে দেখুক, প্যারাথাইরয়েড হরমোন করে দেখুক। কাজে সবাই গণহারে যে খাওয়া ভালো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এট দ্য সেম টাইম ভিটামিন ডি খুব ডিফিসিয়েন্সি এখন বাংলাদেশে। এই ভিটামিন ডিটা কিন্তু আমার 100 ভাগের রোগীর ভিতরে 70 ভাগ রোগী ভিটামিন ডিফিসিয়েন্সি, এবং সেই ভিটামিনটা সাপ্লিমেন্ট দিতে হবে। এখন রোদের আলো যেতে হবে না, কারণ দেখা গেছে কক্সবাজারে যারা কাজ করে স্টাডি করে তাদেরও ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। কাজেই ভিটামিন যদি কম থাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতেই হবে। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই স্যারের, ভিটামিন ডি এর ক্ষেত্রে বাচ্চাদের এই ডেফিসিয়েন্টটা অনেক বেশি। স্যার বলছিলেন এখন অনেক কমন। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে মানে 85% ক্ষেত্রে আমাদের ভিটামিন ডি লেভেল কম। মায়েদের যেহেতু ভিটামিন ডি লেভেল কম, সেই জন্য এখনও এই প্র্যাকটিসটা হয়নি। এই প্র্যাকটিসটা হওয়া উচিত। আমাদের হাসপাতালে আমাদের এই প্র্যাকটিস আছে। জন্মের পরপরই বাচ্চা বুকের দুধ খেলেও 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 2008 সাল থেকে এটা এসপাগান ক্রাইটেরিয়া যে 400 ইন্টারন্যাশনাল ইউনিট বুকের দুধের পাশাপাশি তাকে ভিটামিন ডি দিতে হবে। কারণ মায়েদের বুকে ভিটামিন ডি কম থাকার কারণে বুকের দুধেও কিন্তু ভিটামিন ডিটা কম আসছে। এইটা অনেকেই জানেন না। আমরা কিন্তু রেগুলারলি এই প্র্যাকটিসটা করে থাকি। যদি ভিটামিন ডি ওই সময়টা না দেওয়া হয়, ওই সময় থেকেই কিন্তু ডেফিসিয়েন্সি শুরু হয়। আরেকটা কমন প্রশ্ন থাকে দর্শকদের, তাইলে আমরা সূর্যের আলোর কথা আপনারা বলছেন, আমরা সূর্যের আলো কখন নিব? মানে আমি মায়েদের প্রশ্নের উত্তরই দিতে চাই আসলে, যে কখন নিব। আচ্ছা, যখন সূর্যের আলোটা নেওয়ার কথা আসে, ছোটবেলার রোদ আর বড়বেলার রোদ দুইটা আবার মিক্স করে ফেলে সবাই। ছোটবেলার রোদটা হচ্ছে আর্লি মর্নিং, ওখানে একদম একটু জন্ডিস হয় জানি আমরা 3-4 দিনে, যেটা 7 থেকে 10 দিনে জন্ডিস ভালো হয়ে যায়, একটু রোদে ধরলে ভালো হয়ে যায়। দ্যাটস ডিফারেন্ট ওয়ান। সবাই মনে করে সকালের। নো, প্রতি সপ্তাহে বলা হয়ে থাকে একটা বাচ্চা 7 দিনের মধ্যে 5 দিন 30 থেকে 40 মিনিট সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে রোদে থাকতে হবে। এখন ওই সময় থাকে হয় স্কুলে, না হয় বাসার ভিতরে বন্দি। ওই টাইমটাতে গেলেই সবচেয়ে ইফেক্টিভ ভাবে ভিটামিন ডি তৈরি হচ্ছে। তো ওই সময়টা তো বাচ্চারা পাচ্ছে না। দ্যাটস ওয়াই ভিটামিন ডি লেভেলটা ছোটবেলা থেকেই কম হচ্ছে। এই কারণে খাবারে আমাদের ভিটামিন ডি ডাইরেক্ট কিন্তু খুব কম আমাদের সূর্যের আলো থেকে। এই জন্য মাদেরকে আমরা বলবো, দেখেন আমরাও ছেলেবেলায় বিকেলে একটু মাঠ ছিল, খেলতে যেতে পেরেছি। 3টা 3:30 বাজলে আমাদেরকে বাসায় আটকে রাখা খুব মুশকিল হতো,
কিন্তু এই ইসেতে নেই, ওরা তো মাঠ তো দূরে কথা, ওরা থাকে কিভাবে টিভি ট্যাব কম্পিউটার ওরিয়েন্টেড, ওই সময়টা তারা বিজি হয়ে যাবে। তারা বাইরে গিয়ে, এখন কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচেও কিছু স্পেস আছে, ওখানে সাইক্লিং করা যায় একটু। আর বিল্ডিং এবং বাচ্চাদের গ্রোথের জন্য আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার, যেটা হচ্ছে না। জি, আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। জি, ড্রিঙ্কস, এই তিনটা হলো প্রবলেম বাংলাদেশের এখনকার জেনারেশন বাচ্চাদের জন্য। এবং ওটার জন্য আসলে আমরা সবাই ওবেসিটি চ্যালেঞ্জটা সবাই ফেস করছে এবং অন্যান্য রোগ সহ, এবং আশা করছি আসলে এই আলোচনাগুলো করার উদ্দেশ্যই এটা, যাতে ইফেক্টগুলো সম্পর্কে মানুষ জানেন এবং সচেতন হন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থেকে আজকে মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও আগামী সপ্তাহে।